যে এই সরকার 5 বছর ক্ষমতায় থাকতে পারবে কিনা বিষয়টা বিএনপি এরকম দেখতেছে না। এই সংসদকে বিএনপি তোয়াক্কা করতেছে না, এই সংসদকে মানতেছে না, এই সংসদ কোনো সংসদের মধ্যে পড়ে না। নির্বাচনে পরাজিত হলে পরিণতি কি হবে এইটা চিন্তা করে ক্ষমতা ছাড়ার কথা আওয়ামী লীগ চিন্তা করতে পারে না। আজকে আমি প্রশ্ন করলাম ক্ষমতা ছাইরা অন্য একটা দলকে ক্ষমতা দেবে, এই কথা আওয়ামী লীগ কল্পনার মধ্যে আনতে পারে না। জাতীয় নির্বাচনে তাকে বিজয়ী ঘোষণা করেছিল নওয়াজ শরীফের নিয়ন্ত্রণাধীন যে নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশনার। কেমনে হাসিনা আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্বরে ইন্ডিয়ার কাছে বর্গা দিছে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিও শুরুতেই 4টি ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন। মূলত আজকে 4টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। ভিডিওগুলো হচ্ছে লাইভ টকশোতে তুমুল আলোচনা। প্রিয় দর্শক শ্রোতা, এবং কি বাংলাদেশ নাকি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের কাছে বর্গা দিয়েছে, এমন কিছু কথা বলেছে পিনাকি ভট্টাচার্য। আরও একটি ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব, সেটি হলো এই সরকার বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না। বিএনপির একজন নেতাকর্মী সোশ্যাল মিডিয়ায় বক্তব্য দিয়ে ভাইরাল হয়েছে। আরও একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, সেটি হলো সর্বশেষ ভিডিও। প্রিয় দর্শক শ্রোতা, ফারুক আহমেদ উনি এই বর্তমান সরকারকে উদ্দেশ্য করে কি কথাগুলো বলতেছে, মূলত এই 4টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। এই 4টি ভিডিওই আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন সর্বপ্রথম এই ভিডিওটি আগে দেখে আসি। নজিরবিহীন উদাহরণ সৃষ্টি করেছেন জামাত ইসলামের নেতা হাফিজ নাইমুর রহমান। ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে পাকিস্তানের যে সাধারণ নির্বাচন, সেই নির্বাচন সম্পন্ন হয়েছে এবং সেই নির্বাচনে নানান নাটকীয়তা ঘটনা প্রবাহের মাধ্যমে প্রায় 48 ঘন্টা পরে পাকিস্তানের যে নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করেছে, যেটি পৃথিবীর ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা। কিন্তু এই নির্বাচনে আমরা সবচাইতে বড় যেটি আশ্চর্যজনক ঘটনা আমাদের সামনে পরিলক্ষিত হয়েছে, যেটি আমাদের সামনে আসলে ফুটে উঠেছে, সেটি পাকিস্তান জামাত ইসলামের নেতা হাফিজ নাইমুর রহমানের যে উদারতা, তিনি যে উদারতার পরিচয় দিয়েছেন, তিনি যে উদারতার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন, এটা আসলে সারা পৃথিবীর মানুষের বিবেককে নাড়া দিয়েছে, সারা পৃথিবীর মানুষকে হতবাক করে দিয়েছে। যে একজন নেতা, একজন মানুষ এতটা উদার কিভাবে হয়, একজন মানুষের ভিতরে এতটা উদারতা কিভাবে কাজ করে, এটি সেই জামাত ইসলামের নেতা হাফিজ নাইমুর রহমানকে না দেখলে আসলে বোঝা যেত না। ইতিমধ্যেই যারা দেখেছেন এই খবরটি, তারা প্রত্যেকেই অবগত যে পাকিস্তান জামাত ইসলাম এর করাচির প্রধান, অর্থাৎ করাচি যে প্রভিন্স, এই করাচি প্রভিন্সের প্রধান হাফিজ নাইমুর রহমান পাকিস্তানের এই গত জাতীয় নির্বাচনে তাকে বিজয়ী ঘোষণা করেছিল নওয়াজ শরীফের নিয়ন্ত্রণাধীন যে নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশনার। এবং এই নির্বাচনে জামাত ইসলামের নেতা হাফিজ নাইমুর রহমান যখন দেখলেন যে বাস্তবে আসলে তিনি নির্বাচিত হন নাই, তাকে আসলে বিজয়ী ঘোষণা করা হয়েছে শুধুমাত্র ইমরান খানের দল পিটিআই এর সমর্থিত স্বতন্ত্র প্রার্থী সাইফ বারীকে পরাজিত করার জন্যই জামাতের সেই নেতাকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তো এই জন্যই জামাতের নেতা যখন দেখলেন যে আমাকে আসলে ইমরান খানের প্রার্থীকে পরাজিত করার জন্য, ডাউন করার জন্য আমাকে বিজয়ী করা হয়েছে, সত্যিকার অর্থে এই বিজয় আমার নয়, এই বিজয় আমি কখনোই গ্রহণ করতে পারি না। এই জন্যই জামাত ইসলামের সেই নেতা হাফিজ নাইমুর রহমান নিজের এমপিত্ব ছেড়ে দিয়েছেন। নিজের এমপিত্ব ছেড়ে দিয়ে তিনি প্রকৃতপক্ষে যিনি এমপি হওয়ার যোগ্য এবং জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন, জনগণের ভোটে বিজয়ী হয়েছেন, সেই ইমরান খানের সমর্থিত প্রার্থী সাইফ বারী, তাকে উৎসর্গ করেছেন এবং তাকে ছেড়ে দিয়েছেন। এই যে উদারতা, এই যে একজন প্রার্থীর ভিতরে এতটা উদারতা, এটি আসলে পৃথিবীর ইতিহাসে আমি মনে করি একটি বিরল ঘটনা। এরকম উদারতা পৃথিবীর অন্য কোনো দেশে, অন্য কোনো রাজনৈতিক দলের মাঝে আপনি কখনোই পাবেন না, কখনোই পাবেন না। যে একজন নেতা তার নিজের এমপিত্ব ছেড়ে দিচ্ছে, একজন নেতা তার নিজের এমপিত্ব ছেড়ে দিয়ে আরেকজনকে উৎসর্গ করছে, আরেকজনকে অর্পণ করছে, প্রোভাইড করছে, এটা পৃথিবীর কোনো দেশে আপনি এরকম নজিরবিহীন ঘটনা আপনি পাবেন না, দেখার সুযোগও নেই। সেটি পাকিস্তানে আমরা দেখেছি এবং জামাতে ইসলামের নেতা হওয়ার কারণেই বোধ হয় এটি সম্ভব হয়েছে। অন্য কোনো দলের হইলে সম্ভব হতো কিনা আমরা জানি না। তা না হলে আপনি দেখেন, এমনকি যারা উন্নত দেশ, ইউরোপ কিংবা আমেরিকা কিংবা আপনার পাশ্চাত্যের কোনো দেশ, যারা সভ্য ডেভেলপ কান্ট্রি বলে আমরা চিনি, জানি, এরকম কোনো দেশেও এই নজিরবিহীন ঘটনা আপনারা কখনোই দেখবেন না বা দেখার কোনো সুযোগ নেই। সেটা একমাত্র আমরা পাকিস্তানি লক্ষ্য করলাম যে একজন প্রার্থী নিজের এমপির পদ ছেড়ে দিচ্ছে, আরেকজন প্রার্থীকে উৎসর্গ করছে, অর্পণ করছে। চিন্তার বিষয়।
সারা পৃথিবীর বিবেককে নাড়া দিয়েছে যে একজন মানুষের ভিতরে কতটা সততা, কতটা দৃঢ়তা কাজ করলে নিজের এমপিত্ব ছেড়ে দিয়ে আরেকজনকে অর্পণ করতে পারে, উৎসর্গ করতে পারে। এটি আপনি পাকিস্তানের দিকে তাকালেই সম্ভব, অন্য কোনো দেশের দিকে তাকালে সেটি সম্ভব নয়। আজকে আমি এই কথাগুলো এই জন্যই বলছি, আজকে বাংলাদেশে যে একটি ডামি নির্বাচন গত 7ই জানুয়ারি হয়েছে, যদিও এটাকে আমরা কোনো বাংলাদেশের নির্বাচন মনে করি না, এদেশের 20 কোটি জনগণ এটাকে বাংলাদেশের নির্বাচন বলে অভিহিত করে না। প্রত্যেকে স্বীকার করে, মনে করে, মনে প্রাণে বিশ্বাস করে 7ই জানুয়ারি যেটি হয়েছে এটি ভারতের একটি এক্সটেন্ডেড বা বর্ধিত নির্বাচন, বাংলাদেশে ভারতের প্রেসক্রিপশনে, ভারতের ফর্মুলায় করা হয়েছে। এটি বাংলাদেশের কোনো নির্বাচন ছিল না, বাংলাদেশের জনগণের কাঙ্ক্ষিত প্রত্যাশিত কোনো নির্বাচন ছিল না। এটি ভারতের দিল্লির ওই নরেন্দ্র মোদীর প্রেসক্রিপশনের একটি নির্বাচন বাংলাদেশের এই ফ্যাসিস্ট ভোটচোর আওয়ামী সরকার করেছে, এর বাইরে অন্য কিছু নয়। কেউ যদি বলে থাকে, কেউ যদি এই চিন্তাটাও করে থাকে যে 7ই জানুয়ারি বাংলাদেশে জনগণের কোনো নির্বাচন হয়েছে, জনগণ ভোট দিয়ে 7ই জানুয়ারি এই ভোটচোর আওয়ামী সরকারকে নির্বাচিত করেছে, এই বিষয়টি যদি কেউ বিশ্বাস করে, কেউ মনে প্রাণে ধারণ করে, আমি বলবো তার মাথায় সমস্যা রয়েছে, তার মস্তিষ্কে প্রবলেম রয়েছে, তার মাথায় গন্ডগোল রয়েছে, তার অতি সত্বর পাবনা গিয়ে ট্রিটমেন্ট করা দরকার, অতি সত্বর। এবং তার ট্রিটমেন্ট, চিকিৎসা একমাত্র পাবনাতেই সম্ভব, বাংলাদেশের আর অন্য কোনো হাসপাতালে তার ট্রিটমেন্ট হবে না। যে মনে করবে, বিশ্বাস করবে 7ই জানুয়ারি বাংলাদেশের জনগণের কোনো ভোট হয়েছে, পরিষ্কার বক্তব্য। আমি ফারুক হাসান চ্যালেঞ্জ দিয়ে বলছি, কেউ যদি আমার সাথে চ্যালেঞ্জ করে যে 7ই জানুয়ারি বাংলাদেশে ভোট হয়েছে, আমি তার সাথে যে কোনো সময় চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আছি। 7ই জানুয়ারি বাংলাদেশের জনগণের কোনো ভোট হয় নাই। 7ই জানুয়ারি ছিল ভারতের একটি এক্সটেন্ডেড নাটকীয় নির্বাচন, যেটি আওয়ামী লীগের মাধ্যমে তারা বাস্তবায়ন করেছে। প্রিয় দর্শক শ্রোতা, দেখলেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আপনারা দেখেছেন, শুনেছেন তার কথাগুলো, তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবে। দ্বিতীয় নম্বর ভিডিও ফুটেজে আমরা আপনাদের সাথে শেয়ার করব, সেটি হলো একটি লাইভ টক শো। সেখানে তুমুল আকারে আলোচনা সমালোচনা হয়েছে আওয়ামী লীগ এবং বিএনপির নেতাকর্মীদের মধ্যে। চলুন ভিডিওটি দেখলেই হয়তো বুঝতে পারবেন, চলুন দেখে আসি। নির্বাচনে পরাজিত হলে পরিণতি কি হবে এইটা চিন্তা করে ক্ষমতা ছাড়ার কথা আওয়ামী লীগ চিন্তা করতে পারে না। আজকে আমি প্রশ্ন করলাম, ক্ষমতা ছাড়া অন্য একটা দলকে ক্ষমতা দেবে, এই কথা আওয়ামী লীগ কল্পনার মধ্যে আনতে পারে না। মেজর আক্তার, আপনার সাথে এখন সরকারের সম্পর্ক আছে, কি অবস্থা মির্জা ফখরুল আছে, কি অবস্থা আব্বাস আছে, কি অবস্থা আলাল আছে, খবরটা নিয়ে দেখুন। সুতরাং আমরা কিচ্ছু হারাই নাই, বিএনপি নিয়ে চিন্তা করতে হবে না, বিএনপি এর দেশের জনগণের দল। মেজর আক্তারের বড় ভাই আনিস, যে বিএনপির প্রথম এমপি কিশোরগঞ্জ থেকে, আমার ছোট ভাই, ওর ইমিডিয়েট ছোট ভাই আনিস, যে প্রথম এখান থেকে এমপি হয়েছিল, আমি শুনেছি, পরে এমপি হওয়ার সময় জানতাম না, পরে শুনেছি আনিস এমপি হয়েছে। আনিস আমার জীবনের প্রিয় কর্মীদের, মেধাবী কর্মীদের একজন। আক্তারের সাথে আমার অত্যাধিক সুদীর সম্পর্ক। সে একজন স্পষ্টবাদী মানুষ, এটাও আমি স্বীকার করি। কিন্তু একটা কথা শুধুমাত্র বলতে চাই, আমি গতবার 18 সালের নির্বাচনে যাওয়ার একজন উদ্যোক্তা, অন্যতম উদ্যোক্তা। আমাদের এখন কোন নির্বাচনটা যাওয়া উচিত, কোন নির্বাচনটা যাওয়া উচিত না, এগিয়ে বলে কোনটা যাওয়া উচিত হয়েছে, কোনটা ভালো হয়েছে, খারাপ হয়েছে কথা না। আমাদের দেশের নির্বাচনী ব্যবস্থা পচে গেছে, ইট ইজ রটেন। যেমন কমিশন, তেমন নিচ লেভেলের কর্মীরা। আমি আগেই বলেছিলাম, আমাদের সকল স্তরে বাংলাদেশ যেটা নষ্ট হয়েছে, নীতি নৈতিকতা একটু উঠে গেছে। ভোট মানুষ দেবে না, প্রার্থীরা দিয়ে দেবে, এটা এখন আমাদের দেশে বিধান হয়ে গেছে। 300 আসনে এক জায়গা থেকে ফলাফল নিয়ন্ত্রণ নির্বাচন কমিশনের বাইরে, এটা আছে বাংলাদেশের ঐতিহাসিক বাস্তবতা। সেখানে নির্বাচনে দেওয়া একটা রাজনৈতিক দলের, আমি মেজর আক্তারের সাথে একমত, একটা রাজনৈতিক দল যেটা গণভিত্তিক নির্বাচনে বিশ্বাস করে, তাদের নির্বাচনী বর্জন এটা ভালো জিনিস না, এটা আমি একমত থিওরিটিক্যালি। কিন্তু বাংলাদেশের বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যাওয়া আর আত্মহত্যা করার সময়, নির্বাচনে গেলে হয়তো আমি একটা এমপি হতে পারতাম, নমিনেশন পাইতাম, জীবনের শেষ ইলেকশনটা করতে পারতাম, কিন্তু এরকম আশা নিয়ে 18 সালে গেছিলাম। সুতরাং আক্তারের প্রেক্ষিতটা আলাদা। প্রশ্ন যে এই সরকারের অধীনে হবে না, এবং আরো 20 বছর লাগবে আমাদের মৃত্যুর পরেও এই দেশের নির্বাচনী সুষ্ঠুতা ফিরিয়ে আনতে। এমন একটি অবস্থায় ক্যাটাগরিক্যালি বলতে চাই, শুধু তত্ত্বাবধায়ক সরকার না, আমাদের দেশের পুলিং অফিসার, প্রিসাইডিং অফিসার, নির্বাচন কমিশন যারা হয়, তাদেরকে দিয়ে নির্বাচন হবে না, অল রোটেন। ওই জায়গাটা গেলে প্রত্যেকে সরকারকে খুশি করার জন্য ব্যস্ত থাকে। সুতরাং আওয়ামী লীগ না, কোন দলীয় সরকারের অধীনে বাংলাদেশের নির্বাচন আর কোনোদিন সুষ্ঠু হবে না, এটা বাস্তবতা ধরিয়া বিএনপিকে আমি কৃতজ্ঞতা জানাই। এত লোভ প্রলোভনের মধ্যেও এই একটি ঐতিহাসিক সত্যকে বিশ্বাস করে লালন করছে, সেটা হলো রাজনৈতিক সরকারের অধীনে অথবা দলীয় সরকারের অধীনে কোন সুষ্ঠু নির্বাচন হবে না, সুষ্ঠু নির্বাচন হতে দেবে না।
যেমন বিভিন্ন সময় বলেছে যে আমরা লম্বা আলোচনার মধ্যেও একটু আর বেশি লম্বা করার সুযোগ নেই, কিন্তু আপনি যে কথাগুলো বললেন এই বিষয়ে বিভিন্ন সময় মেজর আখতার যেমন ভূমিকা রেখেছে এবং গণমাধ্যমে কথা বলেছে, আমরা এই জায়গা থেকে একটু বুঝবার চেষ্টা করতেছি আপনাদের আজকে এই আলোচনার মধ্যে। মেজর আখতার যেমন যেসব যুক্তিতে বলেছে যে হ্যাঁ নির্বাচনে গেলে হয়তো একটা ভালো আউটকাম আসতে পারতো, এই জায়গাতে আপনার কোনো মন্তব্য রয়েছে কিনা? আমার বক্তব্য হলো এই ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে আখতারও বিশ্বাস করবে, আওয়ামী লীগের সাথে আমার অভিজ্ঞতা একটু বেশি। 1 2 নম্বর হতো, যদি তোমাকে একটি কথা বলি সাগর, আওয়ামী লীগ যদি জানতো তার আগের যে 35% ভোট আছে ছিল সেই ভোটটা আছে, তাহলে কিন্তু আওয়ামী লীগ নির্বাচনটা ট্রাই করতো। আওয়ামী লীগ চায় না যে নির্বাচনটা করে একটা দুর্নাম হোক, কিন্তু দুর্নাম করা ছাড়া কোনো পথ নাই। ভোটারদের মধ্যে তাদের ভোট নাই, তাদের ভোটারও সব উপস্থিত হয় নাই, তাদের পার্সেন্টেজ 10 থেকে 11% আছে, এটা প্রমাণিত। তারও 6 থেকে 7% আবার কেন্দ্রে যায় নাই। এটাই বাস্তবতা। এই বাস্তবতা রেখে আর একটা 2 নম্বর হলো, আমাদের দেশের রাজনীতি যে পর্যায়ে গেছে, নির্বাচনে পরাজিত হলে পরিণতি কি হবে এইটা চিন্তা করে ক্ষমতা ছাড়ার কথা আওয়ামী লীগ চিন্তা করতে পারে না। আজকে আমি প্রশ্ন করলাম, ক্ষমতা ছাড়া অন্য একটা দলকে ক্ষমতা দেবে, এই কথা আওয়ামী লীগ কল্পনার মতো আনতে পারে না। বহু হিসাব দিতে হবে, বহু জবাব দিতে হবে, বহু প্রশ্নের সম্মুখীন হতে হবে, বহু বিচারের সম্মুখীন হতে হবে। এই যে একটি অবস্থার মধ্যে একটি পথ বলি পরিষ্কার করে, সেটা হলো ওদের যুদ্ধের সময় আমি আরেকজন বলেছিলাম, যুদ্ধ শুরু প্রাককালে নবীজি ওনার অন্যতম যুবক এক সাহাবীকে ডেকে পাঠিয়েছেন তাড়াতাড়ি, বিশ্বস্ত নামটা ভুলে গেলাম। ওই সাহাবী বিয়ের আসরে ছিল, সেখান থেকে ওই যুদ্ধ অংশগ্রহণ করেছিল। যুদ্ধ শেষ, ওদের যুদ্ধ খুব বিলম্বিত হয়নি। ওদের যুদ্ধের পরে নবীজির স্মরণ আছে যে ওনার ওই সাহাবীকে উনি বিয়ের আসর থেকে তুলে যুদ্ধে পাঠিয়েছে। যুদ্ধের পরে তাকে ফেরত পাঠালো। ওই সাহাবী ওখানকার পাহাড় ঘেরা পথ দিয়ে যখন বাড়ি যাচ্ছিল, ভোর থেকে দেখলো তার নববিবাহিত স্ত্রী রাস্তা দাঁড়িয়ে আছে পর্দা ছাড়া। সে তখন তাকে সাহায্য করার জন্য উদ্যোগ যখন নিচ্ছিল, তখন তার স্ত্রী বলল, আমার বিচার পরে করবেন, আপনি ঘরে যেয়ে দেখুন কি অবস্থা। ঘরে যেয়ে দেখলো একটা সাপ, ওই সাপকে মারতে গেল। সাপ আর সাহাবী যুদ্ধ করে দুইজনই মারা গেল। অর্থাৎ ওই সাপটা ছিল একটা জিন। জিন হয়তো তার স্ত্রীর পাহারার জন্য ছিল, বুঝার ভুলের কারণে যুদ্ধ করে দুইজন মার করলো। সেখানে একটি কথা বললেই হতো যে আপনি জিনকে সালাম দিয়ে আমি এসেছি, আপনি যান, চলে যেত। বুঝতে ভুলে দুইজনের জীবন গেল। আজকে এমন একটি অবস্থা, বাস্তবতা, অতদিকে কথা বলে লাভ নাই। একটি কথা বলতে পারে মেজর আখতার, আমি দেখেছি প্রধানমন্ত্রীর সাথে ও দেখাও করেছে। তো দুটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম, আর দুটি ভিডিও কিন্তু আপনাদের জন্য রয়ে গেছে। একটি হলো বিএনপির একজন নেতাকর্মী, সে বলতেছে যে বিএনপি নির্বাচনে যায়নি, আর এই নির্বাচন হয়েছে এবং সরকার বেশি দিন টিকে থাকতে পারবে না। প্রিয় দর্শক শ্রোতা, এবং আরও কিছু কথা তুলে ধরেছে, যা শুনলেই হয়তো বুঝতে পারবেন। তো চলুন 3 নম্বর ভিডিওটিও দেখে আসি। এই সরকার 5 বছর ক্ষমতায় থাকতে পারবে কিনা, বিষয়টা বিএনপি এরকম দেখতেছে না। এই সংসদকে বিএনপি তোয়াক্কা করতেছে না, এই সংসদকে মানতেছে না। এই সংসদ কোনো সংসদের মধ্যে পড়ে না। আপনারা দেখেছিলেন যে আমি যমুনা টিভিতে দেখেছিলাম, নির্বাচনের মাঠে ভেড়া ছিল। ভেড়া তো ভেড়াকে ভোট দেয়, আর ভেড়ার ভোটে যদি কেউ নির্বাচিত হয় সেটা ভেড়ার সংসদ হয়। এই সংসদ তো আসলে মানুষের সংসদ না, জনগণের সংসদ না। আপনারা এছাড়াও দেখেছেন যে এই সরকারের সেই 7ই জানুয়ারি নির্বাচনে কেউ ভোট দিতে যায়নি, এবং সেই সময় শেখ হাসিনা একটা কৌশলে তিনি বলেছিলেন যে আমরা দামি বা স্বতন্ত্র ভোট এই প্রার্থী দিচ্ছি, এই জন্য তাদের ঘরোয়া এটা বাইরে হয়ে গেছিল, যে যাতে জনগণ নৌকাকে দেখলে ভোট দিতে চায় না, আওয়ামী লীগকে ভোট দিতে চায় না, তাই স্বতন্ত্র দেখলে ভোট দিতে আসবে বা কেন্দ্রে আসবে। সেই জন্য তারা সেই দামি স্বতন্ত্র দাঁড়া করাইছিলেন, এবং সেই হিসেবে উনি এরকমও বলেছিলেন যে গ্রামের মানুষ বুঝবে না যে এরা তো আওয়ামী লীগ না, এরা আওয়ামী লীগের উল্টা। সেইটা ভুল বুঝাইয়া মানুষকে কিছু প্রতারণা করে একটি নির্বাচন করেছে। আমি ডামি, স্বামী স্ত্রী, ভাই বোন, দুলাভাই, শালা সম্বন্ধী, এরকম নিয়ে একটা নির্বাচন হয়েছে। সেই নির্বাচনটা আপনি বলতে পারেন আওয়ামী লীগ নির্বাচন এবং সমকামিতা নির্বাচন। এই নির্বাচন জনগণ যে প্রত্যাখ্যান করেছে সেইটার প্রমাণ হচ্ছে তারা ওইরকম স্বতন্ত্র প্রার্থী দিয়েছিল। পরবর্তীতে আরও প্রমাণিত হয়েছে যখন এই আওয়ামী লীগ নির্বাচনের পর বুঝতে পেরেছে যে জনগণ যেহেতু ভোট প্রত্যাখ্যান করেছে, যায়নি, অর্থাৎ জনগণ আওয়ামী লীগ দেখলে ভয় পায়, আওয়ামী লীগকে ঘৃণা করে, এই জনগণ নৌকা দেখলে ভয় পায়, নৌকাকে ঘৃণা করে, এর থেকে 1000 মাইল দূরে থাকতে চায়। তাই তারা স্থানীয় সরকার নির্বাচনে তাদের নৌকা নিজেরা বর্জন করেছে, নিজেরাই প্রত্যাখ্যান করেছে। এটা হলো বড় উদাহরণ। এবং এছাড়া জানেন যে এই নির্বাচনে বিএনপিকে নেওয়ার জন্য 28 অক্টোবর পরিকল্পিতভাবে একটা শান্তিপূর্ণ সমাবেশে যে সাউন্ড গ্রেনেড মেরে যে ঘটনাটা ঘটিয়েছিল একমাত্র নির্বাচনে নেওয়ার জন্য, তার প্রমাণও কিন্তু আপনারা বারবার পেয়েছেন যে ওনাদের প্রেসিডিয়াম সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক সাহেব তিনি বলেছিলেন যে যদি নির্বাচনে আসতো, ফখরুল সাহেবকে আমরা ঘোষণা দিয়ে দিয়েছিলাম যে এক রাত্রে 22,000 আসামিকে ছেড়ে দিব। তাইলে আপনারা সামাজিক মাধ্যমে আমাদের নেতাকর্মী সমর্থকরা যে বলে যে এই কোর্ট সেই কোর্ট, কোনো কোর্ট না, সবকিছু শেখ হাসিনার পেডিকোট, এই যে বলে এটাকে কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। কারণ উনি যদি এক রাত্রে 22,000 লোককে ছেড়ে দেয়, সেখানে প্রশাসন কি, জেলখানা কি, আইন কি, আদালত
যুক্তি নাই। এবং আবার যখন আওয়ামী লীগের দুই একজনে বলেছিল যে আপনারা এটা ওনার ব্যক্তিগত কথা, পরের দিন সাংবাদিক সম্মেলন করে উনি বলেছে যে এটা ব্যক্তিগত কথা না, আমি আওয়ামী লীগ হিসেবে বলেছিলাম যদি বিএনপি আসতো নির্বাচনে তাহলে 22,000 লোককে ছেড়ে দেওয়া হতো। এরপর আরো প্রমাণ করে দিয়েছে সরকার যে শাহজাহানগর নির্বাচনে যাওয়ার জন্য তাকে বেকসুর খালাস দিয়ে দিয়েছে, তার হলফনামায় কোনো মামলা নেই। এবং কিভাবে চার্জশিট ছাড়া একজন লোককে চার্জশিট থেকে বাদ দেয়, মামলা থেকে বাদ দেয়, এটাই প্রমাণিত হয় যে বাংলাদেশে কোনো আইন, কোনো নিয়ম কানুন এই শেখ হাসিনা তোয়াক্কা করে না। তাই এই সংসদের কোনো ভ্যালু নেই। এই সংসদ আমাদের জনগণ মানে না, জনগণ যে সংসদ না মানে সেই সংসদকে আমরা মানি না। তবে আপনি বলতে পারেন যে তাইলে কি হবে, আপনারা তো আন্দোলন করতেছেন, আপনাদের আন্দোলনে আমি শুনি অনেক সময় রিক্সা চালক ভাইদের এখানে উঠলে বলে যে এই ফ্রাউনের সাথে পারবেন না, এই আবু জাহেলের সাথে পারবেন না, এই ইবলিসের সাথে পারবেন না, এরকম কাজের বুয়া বলে, হকার ভাইরা বলে। কিন্তু আমি আপনাকে আবারও বলতে চাই যে সেই মুসা নবী সালাম যে যদি সেই ফ্রাউনের সাথে বারবার হোঁচট খাওয়ার পরেও শেষ পর্যন্ত ফ্রাউন ধ্বংস হয়ে গেছে, মুসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়লাভ করেছে। এবং এছাড়াও আমি আপনাকে স্মরণ করে দিতে চাই পৃথিবীর ইতিহাসে কোটি কোটি ডলার দিয়ে সেই টাইটানিক জাহাজ করেছিল, টাইটানিক জাহাজ করে বলেছিল যে এই জাহাজ কখনো ডুববে না, ডুবতে পারে না, এবং এভাবে তৈরি করা হয়েছে আজীবন এই জাহাজ থাকবে। সেই টাইটানিক জাহাজও ডুবে গিয়েছিল। তাই জনগণ ইনশাআল্লাহ সোচ্চার আছে। আমরা আন্দোলন চলমান রেখেছি, আপনারা দেখতেছেন একটার পর একটা আন্দোলন। আমরা দেশ বাঁচাও মানুষ বাঁচাও এই আন্দোলনে আমরা 4-5 দিন লিফলেট বিতরণ করব। আপনারা জানেন যে সেই লিফলেট প্রথমে মহানগরে 2 দিন হবে, জেলায় 1 দিন এবং উপজেলা থানা ইউনিয়নে 2 দিন। এটাও হচ্ছে আমরা নীরবভাবে মানুষকে সচেতন করতেছি। কিন্তু যদিও মানুষ এই সরকারকে প্রত্যাখ্যান করেছে, তারপরও আমরা যে আন্দোলন সংগ্রামে আছি, অবশ্যই এই ফ্যাসিস্ট ডাবল স্ট্যান্ডার্ডের বাকশালী সরকার। আমাকে এক সাংবাদিক, প্রবীণ সাংবাদিক ভাই বলেছিল যে আপনারা এই কথা কেন বলেন না, শেখ হাসিনা তার বাবার সাথে বেইমানি করেছে, তার আদর্শে নাই। আমি বললাম কোন কথাটা? বলো যে তার বাবা করেছিল বাকশাল, তিনি যদি তার বাবার আদর্শ মানতো তাহলে তো বাকশাল করতো, সে বাকশাল করেনি, তিনি করেছে আওয়ামী লীগ, তাহলে এটা আদর্শও নাই, বেইমানি করেছে। আমি বললাম যে আপনি তো সিনিয়র স্যার, আপনি অনেক প্রবীণ সাংবাদিক, এই সরকার আওয়ামী লীগের যে প্রধান আছেন শেখ হাসিনা, তিনি এমন একটা কৌশল দিয়েছে, তার বাবার সেই আপনার আদর্শ সেটা ভালোভাবে মানতেছে, বেইমানি করে না। এখন ওই সময় কিছু লোক কথা বলতে পারতো, ওই সময় মানুষ মিছিল করতে পারতো, ওই সময় ভাসানী সাহেব মিছিল করেছে, এইটা করতে পারতো। কিন্তু এখন ডাবল স্ট্যান্ডার্ডের বাকশাল। তিনি বলেছে যে বাবা তুমি কবরে বসে দেখো, আমি তোমার সন্তান হয়ে তুমি যা না করতে পারছো, তুমি বাকশাল করেছিলা, আমি ডাবল স্ট্যান্ডার্ডের বাকশাল করে আজকে জনগণকে কথা বলতে দিচ্ছি না, মিছিল মিটিং করতে দিচ্ছি না, গুম করতেছি, ক্রস করতেছি, লক্ষ লক্ষ মানুষের নামে মামলা দিচ্ছি। এই হচ্ছে এই সরকারের অবস্থা। তবে আমি বিশ্বাস করি বাংলাদেশের 92% মুসলমান, সেই মুসলমানরা বিশ্বাসী যে অবশ্যই এই স্বৈরাচার ফ্যাসিস্ট বাকশালী সরকারের পতন হবে। প্রিয় দর্শক শ্রোতা, 3 নম্বর ভিডিওটি আপনারা দেখলেন। এবার আমরা লাস্ট মুহূর্তে চলে এসেছি পিনাকি ভট্টাচার্যের একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। সেটি হলো উনি বলতেছে যে বাংলাদেশকে ইন্ডিয়ার কাছে বা ভারতের কাছে বর্গা দিয়েছে সরকার। এছাড়াও আর অনেক কথাই তুলে ধরেছেন। তো ভিডিওটি অবশ্যই দেখাবো। তো তার আগে একটি কথা বলবো, সেটি হলো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন সর্বশেষ ভিডিওটিও দেখে আসি। তিনি ছিলেন এর আগে আরেকটা এপিসোডে আমি এলডিসির পণ্যের ডিউটি এবং কোটাফি প্রবেশাধিকারের কথা উল্লেখ করছিলাম। ডক্টর খলিল 2001 সালে জাতিসংঘের এলডিসি কনফারেন্সের প্রস্তুতিকালে এই বিষয়ে একটা সম্মিলিত সিদ্ধান্ত ইউরোপিয়ান কমিশনের সাথে সাফল্যজনকভাবে নেগোশিয়েট করছিলেন। পরবর্তীতে যা বিশাল সুফল পাইছে আমাদের দেশের তৈরি পোশাক খাত, বাংলাদেশের তৈরি পোশাক খাত এই ডক্টর খলিলের কাছে কৃতজ্ঞ থাকা উচিত। উনি এখন অবসর জীবন কাটাচ্ছেন আমেরিকায় নাতিপুতিদের সাথে, কিন্তু ইন্টারেস্টিং ভাবে তিনি এখনো বাংলাদেশের পাসপোর্ট কিন্তু স্যারে আমেরিকার নাগরিকত্ব নেন নাই। যাই হোক, আরেকটা খলিল আছে, কিন্তু আরেকটা খলিলুর রহমান আছে, 2 নম্বর খলিলুর রহমান, কানাডার বাংলাদেশের রাষ্ট্রদূত, কিছুদিন আগে রিটায়ার করেছে। ওই আবার একটা কি লেখা লিখেছে, এই প্রসঙ্গে পরে আলাপ করুন, এই 2 নম্বর খলিলুর রহমানকে নিয়ে পরে আলাপ করুন। আমরা আজকে প্রসঙ্গে থাকি। প্রেসিডেন্ট বাইডেন নিরাপত্তার বিষয়টাকে 1 নম্বর প্রায়োরিটি চিহ্নিত করা স্বাধীনতার পর এই প্রথম হইল আমেরিকার সাথে পাকিস্তান আমলে আমরা 2টা নিরাপত্তা জোটের অংশীদার ছিলাম, যা হইল সিয়েটো এবং সেন্টো। সিয়েটো ছিল দক্ষিণ পূর্ব এশিয়া সম্পর্কিত, যা এখনকার ইন্দো প্যাসিফিকের জন্য প্রাসঙ্গিক। মজার কথা হইল সিয়েটোর বিকাশ এবং বিনাশ এই 2টাই কিন্তু আমাদের ঢাকায় ঘটছিল। এই প্রসঙ্গে ডক্টর খলিল যা লিখছেন ওইখানে, সেটা আমি একটু বাংলা করে বলতেছি আর কি। উনি লিখছেন যেখানে পুরান ঢাকা এর আধুনিক অংশের সাথে মিলিত হয়েছে, সেখানটাতে দাঁড়ায় আছে বহুল প্রশংসিত আন্তর্জাতিক ডায়রিয়াজনিত রোগ গবেষণা কেন্দ্র, সংক্ষেপে যেটাতে বলা হয় ICTDRB। এইটা দক্ষিণ পূর্ব এশিয়ার যে সিয়াটো সংগঠন, সেইটার অনেকগুলো কাজের মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ ছিল। 1960 সালে সিয়াটো কলেরা গবেষণা সংস্থার অর্থায়ন করে সাহায্য করছিল, যেটারে ICTDRB পূর্বসূরি হিসেবে বলা যায়। এটাই কলেরা হসপিটালই পরবর্তীতে ICTDRB হয়। আর এই যে জোট যেটা প্রতিষ্ঠিত হয়েছিল 1954 সালে, এই জোট গঠিত হয়েছিল যুক্তরাজ্য মানে ইংল্যান্ড, ফ্রান্স, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান, ফিলিপাইন আর থাইল্যান্ডের নিয়ে। সেই সময় এই জোট গঠনের উদ্দেশ্য ছিল একটাই, তা হইল দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলে যেন কমিউনিস্টদের মতবাদ প্রসার ঠেকায় দেওয়া যায়। মানে হইল দক্ষিণ পূর্ব এশিয়ায় নানান কারণে তারা মনে করছিল যে কমিউনিস্ট মতাদর্শের প্রসার ঘটবে এবং সেটা তাদের জন্য হুমকি হবে।
এবং সেটার মোকাবেলা করতেই এই সিয়াটোর যাত্রা শুরু। সিয়াটোর ইতিহাসে সবচেয়ে নেতিবাচক ঘটনা ঘটে রমনা রেসকোর্সের ময়দানে, বর্তমানে যার নাম সোহরাওয়ার্দী উদ্যান। আমরা তো এটা জানি যে 1971 যুদ্ধের সময় পাকিস্তান যখন পরাজয় মাইনে নিয়ে আত্মসমর্পণ করছিল, এইখানটাতেই করছিল, তাই না? এবং এই ঘটনার পর দক্ষিণ এশিয়া অঞ্চল থেকে একমাত্র সদস্য পাকিস্তান সিয়াটো সংগঠন থেকে বাইর হয়ে আসে। কারণটা হলো কি? কারণ সিয়াটো প্রতিষ্ঠিত হয়েছিল কমিউনিজমের মতাদর্শে বাধা দেওয়ার জন্য, তাই না? বাংলাদেশে যে মুক্তিযুদ্ধ হইলো সেটা তো একটা বড় মতাদর্শ ছিল সমাজতন্ত্র, এবং বাংলাদেশটা একটা সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে তার যাত্রা শুরু করে। এবং পাকিস্তানের বাইরে হয়ে যাওয়াটা খুবই সঙ্গত, কারণ যেই কমিউনিজম ঠেকানোর জন্য আমরা জোট বাঁধলাম সেই কমিউনিজম এসে আমার দেশকে ভেঙে দিল, তাহলে এই সংগঠনে থেকে লাভ কি? পাকিস্তান বাইরে হয়ে যায় সিয়াটো থেকে। আবার এইদিকে 6 বছর পরে 77 সালে ফ্রান্সও একই কাম করে, বাইরে হয়ে যায়। এইসবের ফলে এক পর্যায়ে সংগঠনটা আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে যায়। এর পাশাপাশি শুধু আমাদের এশিয়া অঞ্চল না, সারা দুনিয়ার জন্য একটা বিষয় হইতেছে চীনের একটা অভাবনীয় উত্থান। আমরা যারা 2 শতাব্দী উপনিবেশবাদের গ্যারাকলে পার করছি তাদের জন্য নিঃসন্দেহে চীনের এই উত্থান অনুপ্রেরণা এবং গর্বের। আমরা এটা প্রশংসা করি, এবং এটার সাথে আমরা এটাও মনে করি যে চীনের উন্নয়নের অভিজ্ঞতা এবং তাদের সহযোগিতা আমাদের প্রয়োজন পড়তেই পারে, এবং আমাদের অবশ্যই এটা প্রয়োজন পড়বে। তবে সমস্যা হলো সাম্প্রতিক বছরগুলোর দিকে নজর দিলে দেখবেন যে চীন পশ্চিমাদের গণতান্ত্রিক যে ধারা বা ধরন, এইটার প্রতি যথেষ্ট পরিমাণে সহনশীল না, অসহিষ্ণু হয়ে উঠছে। শুধু তাই না, চীনের মধ্যে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন অঞ্চলে নিজেদের রাজনৈতিক ভাবধারারে দাঁড় করানোর এবং প্রভাব বিস্তার করার ইঁদুর দৌড়ে ভীষণ ব্যস্ত। এইবার বাংলাদেশ প্রসঙ্গে আসি। বাংলাদেশ এইখানে আমাদের জন্য 3টা জিনিস গুরুত্বপূর্ণ: স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র। আমাদের দেশের মানুষ যুদ্ধ করছিল, রক্ত দিছিল, তার কারণ ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার ইচ্ছা, গণতান্ত্রিকভাবে দেশে পরিচালনা করার ইচ্ছা, তাই না? 70-এর নির্বাচনে আওয়ামী লীগ জিতছিল, তারা ক্ষমতা দেয় নাই, গণতান্ত্রিক ইচ্ছাকে বাধা দিছিল। সেই গণতান্ত্রিক ইচ্ছাকে বাধা দেওয়ার কারণেই তো আমরা যুদ্ধ করছিলাম, তাই না? বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠাই হয়েছিল গণতান্ত্রিক আকাঙ্ক্ষায়। কিন্তু যদি একটা গণতান্ত্রিক আমি জাতি বা গণতন্ত্র প্রতিষ্ঠা করা রাষ্ট্র সেটাকে হারায় ফেলে, তার পরিণাম কতটা ভয়াবহ হয় তা আমরা গতটা 15টা বছর থেকে দেখতেছি, তাই না? আমরা দেখতেছি যে গণতন্ত্র হারাইলে স্বৈরাচার কেমন ফুইলা ফাইপা কলা গাছ হয়। আমরা দেখতেছি গণতন্ত্র হারাইলে একটা দেশ দুর্নীতির কালো থাবায় কেমন খোলসের রূপ নেয়। আমরা দেখতেছি কিভাবে দেশটারে ভিতর থেকে ফোপরা কইরা দেওয়া হয়। আমরা দেখতেছি কেমন কইরা দেশে ক্ষমতাসীনরা তার সকল অন্যায় অবিচার, তার সন্ত্রাসী কার্যক্রম জারি রাখে। আমরা দেখতেছি গণতন্ত্র হারাইলে একটা দেশের মানুষ সেই দেশের স্বৈরাচারী দুঃশাসকের হাতে কেমন নির্যাতিত হয়, নিষ্পেষিত হয়। আমরা দেখতেছি দেশে গণতন্ত্র হারাইয়া স্বৈরাচার আসলে কিভাবে সারা দেশের মানুষের ইচ্ছাকাঙ্ক্ষাকে তুচ্ছ তাচ্ছিল্য করার উদ্যত সাহস দেখায়। আমরা দেখতেছি গোটা দেশটারে কেমনে হাজারো রকম বিপদে ফেলাইতে একটা স্বৈরাচারী সরকার 2 বার ভাবে না, তার বন্ধু দেশ চাই বইলা নাচতে নাচতে দেশরে আরেক দেশের গোলাম কইরা দেওয়া হয়। আমরা দেখতেছি একটা স্বৈরাচার কিভাবে হাজারো লুটেরা তৈরি করে, কিভাবে ভোটের অধিকার কায়দা নেয়, কি কইরা নির্বাচনের পদ্ধতি থেকে শেষ করে দেয়, কিভাবে প্রত্যেকটা প্রতিষ্ঠানের ধ্বংস করে দেয়। আমরা দেখতেছি পুলিশের কোনো মহিলার পছন্দ হইলে তার স্বামী বা ভাইরে ধইরা নিয়ে যাবে, মামলায় ফাঁসায় দেওয়ার ভয় দেখাবে, আর মুক্তির বিনিময়ে ওই নারীরে তাদের সাথে শোয়ার প্রস্তাব দেবে। আমার এই বাচ্চাটা নিয়ে সহকারে স্যারেদের পায়ে ধরাইছি, ডাইরেক্ট বলে যে আমাদের সাথে আপনি থাকেন তাহলে আপনার স্বামীরা ছেড়ে দিব। বাজে কথা, বডি ফিটনেস, এবং কি তাদের সাথে শুইতেও বলছে যে আপনি আমাদের খুশি করেন তাহলে আমরা ছেড়ে দিব। আপনি এত সুন্দর, আপনার বডি ফিটনেস এত সুন্দর, আপনি এত দেখতে এত সুন্দর, মানে এগুলো আর কি বাজে প্রস্তাব যে আমাদের সাথে আপনি থাকেন, আমি আপনাদের স্বামীরা ছেড়ে দিব। এই হাসিনা রেজিমরে দিয়েই তো দেখতেছেন যে কেমনে হাসিনা আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্বরে ইন্ডিয়ার কাছে বর্গা দিছে। মোদির হিন্দুত্ববাদের গোলাম বানানো হয়েছে বাংলাদেশকে। আমাদের জাতীয় নিরাপত্তার যে কাঠামো সেটারে ভারতের গোলাম করা হয়েছে। 7ই জানুয়ারির নোংরা নির্বাচনী খেলার আগে তো আমরা দেশে আমাদের হারানো গণতন্ত্র আনতে সংগ্রাম করতেছিলাম, তাই না? কিন্তু দুঃখজনক বিষয় হলো এই সংগ্রামে চীন গণতন্ত্রকামী মানুষের পাশে না দাঁড়াইয়া সেও স্বৈরাচারী হাসিনা রেজিমের পক্ষে ছিল। এখন দেখা যাইতেছে আমাদের দেশের তথাকথিত রাজনৈতিক নেতিবাচক যে দিকগুলো আছে, যে স্বৈরা শাসন আছে, যে গণতন্ত্রহীনতা আছে, তার অনেকটাই চায়নার সাথে মিলা যায়, মেলায় হারায় যাওয়া যমজ ভাইয়ের মতো। কিন্তু দুঃখের বিষয়, ভালো কিছু হাসিনা রপ্ত করতে না পারলেও চায়নার বাজে দিকগুলো ভালোই রপ্ত করেছে। অবাক ব্যাপার হইতেছে যে চায়নার আঞ্চলিক শত্রু ভারত এই সিস্টেম চালু করানোর জন্য দায়ী, আর এরা নিজেদের স্বার্থ রক্ষার জন্য আওয়ামী লীগের সব পাপ কাজরেই অন্ধভাবে সমর্থন কইরা আজকের এই পর্যায়ে আনছে। কিন্তু আমাদের দেশের মানুষের ভুয়া উন্নয়নের স্লোগান রে বয়কট করেছে, আর আমরা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই যাব। এইটা আমাদের জন্য একটা অনেক বড় লড়াই, আর আমাদের এই লড়াইয়ের জন্য আমরা কিছুতেই বাইরের শক্তির উপরে নির্ভর করতে চাই না। হাঙ্গেরের কাজ হাঙ্গেরেই করা লাগবে, আমরা এটা করবই। তারপরেও যদি বাইরের কেউ আমাদের সাহায্য করতে চায় আমরা নিশ্চয়ই তা নেব, যদি তাদের ইচ্ছা এবং মতাদর্শ আমাদের গণতন্ত্রকামী মানুষের মতাদর্শের সাথে মিলে। সেই প্রসঙ্গে বলা যায় প্রেসিডেন্ট বাইডেনের হাসিনাকে দেওয়া চিঠির অনেক গুরুত্ব আছে, বিশেষ করে ভবিষ্যতে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের মূল উপাদান হিসাবে বাইডেন ইন্দো প্যাসিফিক অঞ্চলের যে জোর দিছে সেই প্রসঙ্গে। কেন ইন্দো প্যাসিফিক আমেরিকার জন্য জরুরি, আসেন এটা আলাপ করি। অনেকবার আগে এটা আলাপ করছি, আবারও আলাপ করি, কারণ নতুন পরিস্থিতি তৈরি হয়েছে, নতুন পরিস্থিতির প্রেক্ষিতে নতুন কোনো দিক উন্মোচিত হয়েছে কিনা সেটা আমাদের জানা দরকার। ইন্দো প্যাসিফিক অঞ্চলে একটা কার্যকর এবং স্বাধীন ব্যবস্থা গড়ে তুলতে হইলে গণতন্ত্র, মানবাধিকার আর আইনের শাসনের প্রাধান্য দেওয়াই লাগবে, যেটা আমাদের জন্য ভালো, তাই না? কারণ এটাই তো সেই পদ্ধতি যেটা চীনের যে নকল গণতান্ত্রিক ধারা সেটা থেকে আসল গণতন্ত্রের আলাদা করে, ঠিক না? কারণ
এই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র যদি হাসিনার বর্তমান রাজনৈতিক ব্যবস্থারে মাইনে নেয়, তাহলে তো আমেরিকা সেই চীনের রাজনৈতিক ধরনের মাইনে নিল, তাই না? কারণ হাসিনা তো নেতিবাচক একটা চীন, কারণ চীনের সব বাজে বুদ্ধি হাসিনা এখানেও খাটায়, তাই না? আর তাই যুক্তরাষ্ট্র বা বাইডেন যে হাসিনার এই পদ্ধতি কখনোই মানবে না, এই পদ্ধতিতে কখনোই মানবে না, এটা চীন আর আমেরিকার মনোভাব এবং পারস্পরিক দাকুমরা সম্পর্কের দিকে তাকাইলে তো বুঝতে পারবেন। গণতন্ত্র, মানবাধিকার এবং আইনের শাসন যদি মার্কিন। তো দেখলেন প্রিয় দর্শক শ্রোতা, এবং তাদের কথাগুলো শুনলেন। মূলত এই 4টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখেছেন এবং 4টি ভিডিওই আপনারা দেখেছেন এবং তাদের কথাগুলো শুনেছেন। তো আপনাদের মতামত অবশ্যই জানাবেন, আর পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন। আর আমাদের চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আশা করি সাবস্ক্রাইব করে দেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।